মুভি শুরুতেই আমরা 2035 সালের এক অত্যাধুনিক পৃথিবী দেখতে পাই, যেখানে রোবট প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে রোবটরা এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ঘরের কাজ থেকে শুরু করে বিভিন্ন কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ সবকিছুই তারা মানুষকে সাহায্য করছে। প্রায় প্রত্যেক মানুষের কাছেই একটি করে ব্যক্তিগত রোবট রয়েছে। এরপর আমাদের পরিচয় করানো হয় পুলিশ অফিসার উইল স্মিথের সঙ্গে। অন্য সবার মতো সে রোবটদেরকে বিশ্বাস করে না এবং তাদের প্রতি এক ধরনের ঘৃণা ও সন্দেহ প্রকাশ করে। একদিন সকালে ঘুম থেকে ওঠার আগে সে আবারও দুঃস্বপ্ন দেখতে পায়। একটি ছোট্ট মেঘ গাড়ির ভেতরে আটকে আছে এবং গাড়িটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। এই স্বপ্ন তাকে সবসময় অস্বস্তিতে ফেলে দেয়, কিন্তু সে কারণটা বুঝতে পারে না। রেডি হয়ে কাজে বের হওয়ার পর সে হঠাৎ করে দেখতে পায় একটি রোবট মানুষের ভিড় ঠেলে একজন মহিলার ব্যাগ নিয়ে দ্রুত দৌড়াচ্ছে। বিষয়টি দেখে স্মিথ মনে করে রোবটটি হয়তো চুরি করেছে, তাই সে সঙ্গে সঙ্গে রোবটটির পিছু ধাওয়া করে এবং অনেক কষ্ট করে তাকে ধরে ফেলে। কিন্তু পরে জানা যায় রোবটটি কোনো চোর নয়, আসলে ওই মহিলার ব্যাগের ভেতরে জরুরি ইনহেলার ছিল। তার শ্বাসকষ্ট শুরু হওয়ায় রোবটটি দ্রুত সেটি আনতে গিয়েছিল। মহিলার কাছ থেকে সত্যটা জানার পর সে বেশ লজ্জিত হয়ে যায়। পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছানোর পর সহকর্মীরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, কারণ এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো রোবট কখনো কোনো অপরাধ করেনি। তাই একটি রোবটকে চোর ভেবে ধাওয়া করার ঘটনা সবার কাছেই হাস্যকর মনে হয়। ঠিক তখনই স্মিথ একটি জরুরি ফোন কল পায়। কলটি আসে পৃথিবীর সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউএস রোবোটিক্সের থেকে। সব কাজ ফেলে সে দ্রুত কোম্পানির বিশাল সদর দপ্তরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং রোবোটিক্সের জনক ডক্টর আলফ্রেড ল্যানিং রহস্যজনকভাবে মারা গেছে। ঘটনাস্থলে উপস্থিত সবাই মনে করে এটি আত্মহত্যা, কারণ মৃত্যুর আগে ল্যানিং নিজের অফিসে একাই ছিলেন এবং পরে দেখা যায় তার অফিসের জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যায়। এছাড়া পুরো ভবন জুড়ে অত্যাধুনিক নিরাপত্তার ব্যবস্থা থাকায় বাইরে থেকে কেউ কখনো তাকে হত্যা করতে পারে না। তবে একটি বিষয় স্মিথকে ভাবিয়ে তোলে। মৃত্যুর আগে ডক্টর ল্যানিং বিশেষভাবে তার জন্য একটি বার্তা রেখে গিয়েছিলেন। ল্যানিং তাকে আগে থেকেই চিনত এবং যেন ইচ্ছা করেই এই রহস্যের সূত্র তার হাতে তুলে দিয়ে গিয়েছিল। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ ও রহস্যময় মৃত্যুর তদন্তের দায়িত্ব তার উপরে পড়ে। কিন্তু সব গুরুত্বপূর্ণ তথ্য রেখে এভাবে বলতে পারে। ওই কোম্পানিতে পৌঁছানোর পর স্মিথের প্রথম দেখা হয় কোম্পানি সিও লরেন্স রবার্টসনের সঙ্গে। রবার্টসন তাকে তদন্তের পূর্ণ স্বাধীনতা দিলেও ভেতরে ভেতরে চাইছিলেন যেন ঘটনাটি দ্রুত আত্মহত্যা হিসেবে বন্ধ হয়ে যায়, যাতে কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের সাহায্যের জন্য তার সঙ্গে যোগ দেয় রোবট সাইকোলজিস্ট ডক্টর সুসান কেলভিন। কেলভিন জানায় ডক্টর ল্যানিং সম্প্রতি মানুষের চেয়ে রোবটদের সঙ্গে বেশি সময় কাটাতেন এবং নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। তবে তার মতে শুধু একাকিত্বের কারণে ল্যানিং আত্মহত্যা করবেন এটা বিশ্বাস করা কঠিন, কারণ তিনি নিজের কাজ নিয়ে ভীষণ গর্বিত ছিলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তার তৈরি পৃথিবীর সবচেয়ে আধুনিক রোবট NS5 বাজারে আসার কথা ছিল। তাই এমন গুরুত্বপূর্ণ সময় ঠিক আগ মুহূর্তে তার মৃত্যু ক্যালভিনের কাছেও বেশ রহস্যজনক বলে মনে হয়। এরপর স্মিথ মৃত্যুর আগের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ক্যালভিন তাকে বিল্ডিংয়ের কেন্দ্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ভিকির কাছে নিয়ে যায়। ভিকি পুরো ভবনের নিরাপত্তা, ক্যামেরা, দরজা, জানালা এবং রোবটদের সফটওয়্যার নিয়ন্ত্রণ করে। ক্যালভিন গর্বের সঙ্গে জানায় সব রোবট 3টি আইনের অধীনে পরিচালিত হয়, তাই তারা মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ। কিন্তু যখন স্মিথ মৃত্যুর আগে ফুটেজ দেখতে চায় তখন ভিকি জানায় যে ফুটেজটি নষ্ট হয়ে গেছে। এই অদ্ভুত উত্তর শুনে স্মিথের সন্দেহ আরও গভীর হয়ে যায়। সে ক্যালভিনকে নিয়ে সরাসরি ল্যানিংয়ের ব্যক্তিগত কক্ষে চলে যায় এবং ঘটনাস্থলে পরীক্ষা করতে শুরু করে। ঘরটি পর্যবেক্ষণ করতে গিয়ে সে লক্ষ্য করে ল্যানিংয়ের বিছানা সুন্দরভাবে গোছানো রয়েছে। এরপর সে একটা ভারী দাতব কেতলি দিয়ে পাশের অক্ষত সিকিউরিটি গ্লাসের জোরে আঘাত করে, কিন্তু এত জোরে আঘাতের পরেও কাজটি ভেঙে যায় না, শুধু সামান্য ফাটল ধরে। তখন স্মিথ ক্যালভিনকে বলে, দেখেছ, এটা সাধারণ কোনো কাজ নয়, অত্যন্ত শক্তিশালী সিকিউরিটি গ্লাস। ডক্টর ল্যানিংয়ের মতো একজন বৃদ্ধ মানুষের পক্ষে একা এই কাজ ভেঙে নিচে ঝাঁপ দেওয়া প্রায় অসম্ভব। আমার মনে হচ্ছে ঘটনার রাতে এই ঘরে আর কেউ উপস্থিত ছিল। এই পর্যবেক্ষণের পর স্মিথ নিশ্চিত হতে শুরু করে যে ডক্টর ল্যানিংয়ের মৃত্যু হয়তো আত্মহত্যা নয়, বরং এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। ঘরটি ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে স্মিথের নজর পড়ে এক কোণে রাখা NS5 রোবটের খালি বক্স ও যন্ত্রাংশের স্তূপের দিকে। তখন তার মনে হয় যদি বাইরে থেকে কেউ ভেতরে না ঢুকতে পারে তাহলে হত্যাকারী হয়তো এখনও এই ঘরে লুকিয়ে আছে। তার এই কথা শুনে ক্যালভিন হেসে উড়িয়ে দেয়। সে বলে রোবটদের ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা যে তারা কোনো মানুষকে কখনোই ক্ষতি করতে পারে না। কিন্তু স্মিথ তার সন্দেহ ছাড়ে না। সে বন্দুক হাতে নিয়ে একে একে বক্সগুলোর দিকে এগোতে শুরু করে। হঠাৎ করে বক্সের ভেতর থেকে একটি NS5 রোবট লাফিয়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে সে স্মিথের হাত থেকে বন্দুকটি ফেলে দেয়। স্মিথ সঙ্গে সঙ্গে নিজের দ্বিতীয় বন্দুকটি বের করে তাকে লক্ষ্য করে দাঁড়ায়।
ক্যালভিন আতঙ্কিত হয়ে স্মিথকে গুলি না করার জন্য অনুরোধ করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোবটটি মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে নিয়ে স্মিথের দিকেই তাক করে ধরে। এরপর ক্যালভিন তাকে ডিঅ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিলেও রোবটটি কোনো কথাই শোনে না, বরং তার ভাঙা জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়, ঠিক যেভাবে ডক্টর ল্যানিং মারা গিয়েছিলেন। রোবটটি নিচে পড়ার সময় স্মিথ একটা গুলি ছোড়ে, যা তার পায়েও লেগে যায়, কিন্তু রোবটটি নিরাপদে মাটিতে নেমে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে নিচে এসে তারা দুইজন রাস্তায় নীল রং দেখতে পায়। তারা বুঝতে পারে গুলির আঘাতে রোবটটির পা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেই ক্ষত থেকে এই তরল পদার্থ বের হচ্ছে। এরপর স্মিথ জানতে চায় ক্ষতিগ্রস্ত রোবটটি নিজেকে মেরামত করতে কোথায় যেতে পারে। ক্যালভিন জানায় স্পেয়ার পার্টস ও প্রয়োজনীয় কেমিক্যালের জন্য সে অবশ্যই ইউএসআরের অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে চলে যাবে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে স্মিথ ব্যাকআপ পুলিশ টিমকে খবর দেয় এবং ক্যালভিনকে নিয়ে দ্রুত সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। ফ্যাক্টরিতে পৌঁছে তারা একটা বিশাল হলরুম দেখতে পায়, যেখানে হাজার হাজার নতুন NS-5 রোবট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ক্যালভিন জানায় এই সম্পূর্ণ অটোমেটেড ফ্যাক্টরি প্রতিদিন 1000-এরও বেশি নতুন রোবট তৈরি করতে পারে। এখন এই অসংখ্য রোবটের ভিড়ের মধ্য থেকে সেই রহস্যময় পলাতক রোবটটি খুঁজে বের করাই স্মিথের সবথেকে বড় চ্যালেঞ্জ। ফ্যাক্টরিতে পৌঁছে ডক্টর ক্যালভিন সিস্টেমটি স্ক্যান করে দেখতে পায় যেখানে আসলে 1000টি রোবট থাকার কথা ছিল সেখানে আসলে 1001টি রোবট রয়েছে। এতে স্পষ্ট বোঝা যায় যে পালিয়ে যাওয়া সেই রহস্যময় রোবটটি নিজের ক্ষতি মেরামত করার জন্য ফ্যাক্টরিতে ঢুকেছে এবং অন্য রোবটদের সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলেছে। কিন্তু সমস্যা হলো এই NS-5 রোবট দেখতে সব একই রকমের, তাই তাকে আলাদা করা প্রায় অসম্ভব। স্মিথ ক্যালভিনের কাছ থেকে দ্রুত উপায় আছে কিনা জানতে চাইলে ক্যালভিন বলে প্রতিটা রোবটকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর এতে অন্তত 3 সপ্তাহ সময় লেগে যাবে। কিন্তু স্মিথ এত সময় নষ্ট করতে রাজি ছিল না। সে নিজের বুদ্ধি খাটিয়ে হাজারো হাজার রোবটের মাঝখানে কঠোর কণ্ঠে আদেশ দেয় কেউ নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়বে না। সাধারণ রোবটগুলো সঙ্গে সঙ্গে আদেশ মেনে স্থির হয়ে যায়, কিন্তু পালিয়ে আসা রোবটটি অন্যদের মতো ছিল না। নিজেকে আড়াল করার চেষ্টা করতে গিয়ে সে অজান্তে সামান্য নড়ে ওঠে। এই ছোট্ট ভুলটাই স্মিথের নজরে পড়ে যায়। নিশ্চিত হওয়ার জন্য স্মিথ হঠাৎ করেই একটা রোবটের মাথায় গুলি করে। এরপর আরেকটির দিকে বন্দুক তাক করতে দূরে দাঁড়িয়ে থাকা একটি রোবট অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় এবং আড়াল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চেষ্টা করে। তখনই স্মিথ বুঝতে পারে যে এটাই সেই রোবট। স্মিথ তাকে ধাওয়া করলে রোবটটি দ্রুত অন্য রোবটদের সারির মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে স্মিথকে ফেলে দেয় এবং ফ্যাক্টরির বিশাল শাটার ভেঙে বাইরে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইরে আগে থেকেই পুরো পুলিশ বাহিনী প্রস্তুত ছিল। বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বিশেষ জাল নিক্ষেপ করে রোবটটিকে ঘিরে ফেলে এবং অবশেষে তাকে আটকাতে সক্ষম হয়। রোবটটি ধরা পড়লেও স্মিথের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও পুরো বিষয়টি বিশ্বাস করতে পারছিল না। তাই স্মিথ তাদের কাছে মাত্র 5 মিনিটের সময় চায়, যাতে সে রোবটটির সঙ্গে একা কথা বলতে পারে। শেষ পর্যন্ত তার অনুরোধ মেনে নেওয়া হয়। এরপর রহস্যময় রোবটটিকে একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন ইন্টিগ্রেশন রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে শক্তভাবে আটকে রাখা হয়েছিল। স্মিথ সেখানে প্রবেশ করতেই ডক্টর ক্যালভিনও সেখানে উপস্থিত হয়। এতক্ষণে ক্যালভিনও বুঝে গিয়েছিল যে এই রোবট অন্য সব NS-5 রোবটদের মতো নয়, কারণ এটি এমন আচরণ করছে যা কোনো সাধারণ রোবটের পক্ষে অসম্ভব। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি সেই 3টি মৌলিক আইন সম্পূর্ণভাবে অনুসরণ করছে না, যেগুলোর উপর ভিত্তি করে পৃথিবীর সব রোবট তৈরি করা হয়েছে। আর ঠিক এই কারণে স্মিথের সন্দেহ আরও দৃঢ় হয়ে যায় এবং ডক্টর ল্যানিংয়ের মৃত্যুর রহস্যময় চাবিকাঠি এই রোবটের মধ্যে লুকিয়ে আছে। ইন্টিগ্রেশন রুমে বসে স্মিথ বুঝতে পারে এই রোবটটি সাধারণ কোনো রোবট নয়, কারণ ক্যালভিন যখন তাকে ডিঅ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছিল তখনও সে আদেশ মানেনি। অথচ থ্রিলস অনুযায়ী তৈরি করা কোনো রোবটের পক্ষে এমন আচরণ করা অসম্ভব। স্মিথ সরাসরি প্রশ্ন করে, তুমি ডক্টর ল্যানিংকে কেন হত্যা করেছ? কিন্তু রোবটটি শান্তভাবে জানায় সে ল্যানিংকে হত্যা করেনি, বরং ল্যানিংয়ে ছিল তার স্রষ্টা, যিনি তাকে মানুষের মতো আচরণ, ভাষা এবং আবেগ বুঝতে শিখিয়েছিলেন। স্মিথ তখন জানতে চায় যদি সে নির্দোষ হয় তাহলে পুলিশ আসার সময় ল্যাবে লুকিয়েছিলে কেন? উত্তরে রোবটটি বলে সে ভয় পেয়েছিল। এই কথা শুনে স্মিথ হাসতে শুরু করে, কারণ সাধারণ কোনো রোবটের ভয় পাওয়ার কথা না। কিন্তু তখন রোবটটি আরও বিস্ময়কর একটি কথা বলে, সে শুধু ভয়ই পায় না, মানুষের মতো স্বপ্ন দেখতে পায়। এই দাবি শুনে স্মিথের সন্দেহ আরও বেড়ে যায়। তার ধারণা হয় ডক্টর ল্যানিং হয়তো রোবটের মধ্যে মানুষের আবেগ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, আর সেই আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে রোবটটি তাকে হত্যা করেছে। কিন্তু এই অভিযোগ শুনে রোবটটি হঠাৎ করে প্রচণ্ড রেগে যায়। সে টেবিল ভেঙে চিৎকার করে বলে যে সে তার বসকে হত্যা করেনি। একটা রোবটের ভেতরে এত তীব্র আবেগ দেখে স্মিথ এবং ক্যালভিন দুজনেই বিস্মিত হয়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে রোবটটি নিজের পরিচয় দেয়। তার নাম হলো সনি। সে জানায় ডক্টর ল্যানিং মৃত্যুর আগে এমন কিছু আবিষ্কার করেছিলেন যা তাকে ভীষণ আতঙ্কিত করে তুলেছিল। মৃত্যুর আগে তিনি সনির কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যেন এই বিষয়টা কাউকে না জানায়। স্মিথ যখন জানতে চায় যে সেই দায়িত্বটা কী ছিল,
ঠিক তখনই রবার্টসন ইন্টিগ্রেশন রুমে প্রবেশ করে। সে পুরো জিজ্ঞাসাবাদ বন্ধ করে দেয় এবং দাবি করে যে সনির ভেতরে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। তার মতে এই ত্রুটির কারণেই সনি মানুষের নির্দেশ মানছে না এবং অস্বাভাবিক আচরণ করছে, তাই কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর রবার্টসন তার নিরাপত্তারক্ষীদের নিয়ে সনিকে সেখান থেকে সরিয়ে নেয়। আইনি সক্ষমতা এবং কোম্পানির প্রভাবের কারণে স্মিথ চাইলেও তাকে বাধা দিতে পারছিল না। সনিকে নিয়ে যাওয়ার পর স্মিথের মনে নতুন করে অসংখ্য প্রশ্ন জাগতে শুরু করে। যদি ডক্টর ল্যানিং সত্যি আত্মহত্যা করে থাকে, তাহলে মৃত্যুর আগে তিনি কি এমন দেখেছিলেন যা তাকে এত ভয় পাইয়ে দিয়েছিল? আর কেনই বা তিনি সনির উপরে এত বড় একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্মিথ আবারও ডক্টর ল্যানিংয়ের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। বাড়ির সামনে একটি বিশাল হাইটেক ডমিনেশন মেশিন দাঁড়িয়ে আছে, যা পুরো বাড়িটিকে ভেঙে ফেলার জন্য প্রস্তুত। সেখানে থাকা একজন কর্মচারী জানায় উপর মহলের নির্দেশে বাড়িটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছেন রবার্টসন নিজেই। যদিও পরিকল্পনা অনুযায়ী বাড়িটি ভাঙার কাজ শুরু হওয়ার কথা ছিল পরদিন সকাল 8টায়। এই তথ্য শুনে স্মিথের সন্দেহ আরও গভীর হয়ে যায়, কারণ তার মনে হতে থাকে কেউ হয়তো ডক্টর ল্যানিংয়ের বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ চিরতরে মুছে ফেলতে চাইছে। ডক্টর ল্যানিংয়ের বাড়িতে গিয়ে স্মিথ কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কেউ ডিমোলিশন রোবটের সিস্টেম হ্যাক করে বাড়ি ভাঙার সময় পরদিন সকাল 8টার বদলে সেদিন রাত 8টায় সেট করে দেয়। রাত 8টা বাজতেই বিশাল রোবটটি বাড়ি ভাঙার কাজ শুরু করে দেয়। স্মিথ তখনও ভেতরেই ছিল। চারদিকের দেয়াল ও ছাদ ভেঙে পড়তে শুরু করলে সে কোনোমতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসে, তবে পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। এরপর আহত অবস্থায় সে ডক্টর ক্যালভিনের কাছে যায়। স্মিথের বিশ্বাস কেউ ইচ্ছাকৃতভাবে তাকে সত্য জানার পথ থেকে সরিয়ে দিতে চাইছে। তার সন্দেহের তীর যায় রবার্টসনের দিকে, কারণ নতুন NH5 রোবটগুলোর মধ্যে কোনো বড় গোপন সমস্যা থাকতে পারে, যা লুকানোর জন্যই এমন সব ঘটনা ঘটছে। পরদিন ইউএসআর তাদের নতুন NH5 রোবট বাজারে ছাড়ে। পুরনো রোবটের বদলে মানুষের হাতে নতুন মডেল দেওয়া হয়। এই রোবটগুলোর বিশেষত্ব হলো এগুলো সবসময় কোম্পানির কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকে এবং দূর থেকে আপডেট বা নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে স্মিথ তদন্ত চালিয়ে যেতে গিয়ে ডক্টর ল্যানিংয়ের একটি পুরনো ভিডিও খুঁজে পায়। সেখানে ল্যানিং বলেছিল ভবিষ্যতে এমন রোবট তৈরি হবে যারা মানুষের মতো স্বপ্ন দেখতে পারবে এবং নিজেদের ভেতরে গোপন তথ্য লুকিয়ে রাখতে পারবে। ভিডিওতে তিনি বিশেষভাবে সনির নামে উল্লেখ করেছিলেন। এতে স্মিথ বুঝতে পারে সনি কোনো সাধারণ রোবট নয়। এদিকে ডক্টর ক্যালভিন গোপনে সনির পরীক্ষা করছিল। সনি উদ্বিগ্ন হয়ে জানতে চায় তাকে ধ্বংস করা হবে কিনা। পরীক্ষা করতে গিয়ে ক্যালভিন অবাক হয়ে দেখতে পায় সনির ভেতরটা সাধারণ রোবটের মতো নয়, বরং দুটি আলাদা কৃত্রিম মস্তিষ্ক রয়েছে। তখন সে বুঝতে পারে ডক্টর ল্যানিং ইচ্ছাকৃতভাবে সনিকে অন্য সব রোবটের চেয়ে আলাদাভাবে তৈরি করেছিলেন। তাই সনির মধ্যেই মানুষের মতো অনুভূতি, চিন্তাশক্তি এবং স্বপ্ন দেখার ক্ষমতা এসেছিল। এদিকে ইউএসআর হেডকোয়ার্টারে যাওয়ার পথে স্মিথ ভিকিকে নির্দেশ দেয় ডক্টর ল্যানিং এবং রবার্টসনের সাম্প্রতিক গোপন মিটিংয়ের তথ্য দেখানোর জন্য, কিন্তু ভিকি উল্টো রবার্টসনকে সতর্ক করে দেয় যে স্মিথ কোম্পানির গোপন ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করছে। অন্যদিকে স্মিথ তার গাড়িকে অটো পাইলট মোডে রেখে হাইওয়েতে যাচ্ছিল। হঠাৎ একটি টানেলের মধ্যে দুইটি বিশাল কন্টেনার ট্রাক তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যে ট্রাকগুলোর দরজা খুলে যায় এবং ভেতর থেকে অসংখ্য NH5 রোবট বেরিয়ে আসে। তাদের সেফটি প্রোটোকল বন্ধ ছিল, ফলে তারা সরাসরি স্মিথকে আক্রমণ করতে শুরু করে। রোবটগুলো গাড়ির কাচ ভেঙে তাকে টেনে বের করার চেষ্টা করলে স্মিথ প্রাণপণে লড়াই শুরু করে। এক হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে করতে অন্য হাতে রোবটদেরকে গুলি করতে শুরু করে। ভয়ঙ্কর এই সংঘর্ষের এক পর্যায়ে তার গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে গিয়ে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্মিথ আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়ে। ঠিক তখনই ইউএসআরের কিছু ক্লিন আপ ট্রাক সেখানে এসে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাওয়া সব রোবটদের অংশ সরিয়ে নেয়, যেন হামলার কোনো প্রমাণই না থাকে। স্মিথ যখন কোনো মতে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, তখন একটি শেষ রোবট হঠাৎ করে তাকে আক্রমণ করে বসে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো স্মিথ এক হাত দিয়ে সেই শক্তিশালী আঘাত ঠেকিয়ে দেয়। তখন প্রকাশ পায় যে তার বাম হাতটি আসলে একটি অত্যাধুনিক রোবোটিক হাত। এরপর পুলিশের সাইরেন শোনা মাত্রই আক্রমণকারী শেষ রোবটটি আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে ধ্বংস করে ফেলে, ফলে আর কোনো প্রমাণ অবশিষ্ট থাকে না। কিছুক্ষণ পর পুলিশ ও স্মিথের সিনিয়র অফিসার সেখানে পৌঁছে যায়। স্মিথ জানায় যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং রোবটদের পরিকল্পিত হামলা। কিন্তু ঘটনাস্থলে কোনো প্রমাণ না থাকার কারণে সিনিয়র অফিসার তাকে বিশ্বাসই করে না, বরং তিনি মনে করেন স্মিথ রোবটদের প্রতি ঘৃণার কারণেই তার বাস্তবতা হারিয়ে ফেলছে। শেষ পর্যন্ত তাকে সাময়িকভাবে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। প্রচণ্ড ক্ষুব্ধ স্মিথ নিজের ব্যাজ ও পরিচয়পত্র ছুঁড়ে সেখান থেকে চলে যায়। পরে বাড়িতে ফিরে সে তার ক্ষতিগ্রস্ত রোবটিক হাত পরীক্ষা করে এবং একটি বিশেষ সিনথেটিক স্প্রে ব্যবহার করে। মুহূর্তের মধ্যে ধাতব হাতটির উপরে আবারও মানুষের ত্বকের মতো আবরণ তৈরি হয়ে যায়, যা প্রমাণ করে যে অতীতের কোনো ভয়াবহ দুর্ঘটনার কারণেই তার শরীরে এই অংশটি কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। ঠিক তখনই ডক্টর ক্যালভিন গোপনে স্মিথের বাড়িতে আসে
এবং জানায় যে সনি সত্যি অন্য সব রোবটদের থেকে সম্পূর্ণ আলাদা। স্মিথ বলে তার বিশ্বাস ডক্টর ল্যানিংয়ের মৃত্যুর রহস্য সব কিছুই সনি জানে, তাই সে ক্যালভিনকে অনুরোধ করে যে কোনোভাবেই তার সঙ্গে আরেকবার দেখা করার ব্যবস্থা করতে। শেষ পর্যন্ত ক্যালভিন রাজি হয়ে যায়। ইউএসআরের হেডকোয়ার্টারে যাওয়ার প্রস্তুতির সময় ক্যালভিন হঠাৎ করে স্মিথের শরীরে বড় অপারেশন দেখতে পায়। আরও ভালোভাবে পরীক্ষা করে সে জানতে পারে স্মিথের শুধু বাম হাতটাই নয়, তার ফুসফুস এবং শরীরের কিছু হাড়ও কৃত্রিম রোবোটিক অংশ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। তখন স্মিথ জানায় এই অস্ত্রোপচার করেছিল ডক্টর ল্যানিং নিজে। ক্যালভিন কারণ জানতে চাইলে স্মিথ বহুদিন ধরে লুকিয়ে রাখা একটা ঘটনা শেয়ার করে। কয়েক বছর আগে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তার গাড়ি এবং আরেকটি গাড়ি নদীতে পড়ে যায়। অন্য গাড়িটিতে একটি ছোট মেয়ে এবং তার বাবা মা ছিল। দুর্ঘটনায় মেয়েটির বাবা মা মারা গেলেও মেয়েটি তখনও বেঁচে ছিল, কিন্তু সে পানির নিচে ডুবে গাড়ির ভেতরে আটকা ছিল এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। সেই সময় ঘটনাস্থলে থাকা একটা ইউএসআর রোবট উদ্ধার কাজে নামে। স্মিথ বারবার অনুরোধ করছিল আগে মেয়েটিকে বাঁচাতে, কারণ তার অবস্থা বেশি খারাপ ছিল, কিন্তু রোবটটি নিজের হিসাব অনুযায়ী সিদ্ধান্ত নেয় যে স্মিথকে বাঁচানোর সম্ভাবনা বেশি। তাই সে প্রথমে স্মিথকে উদ্ধার করে, আর সেই সময়ের মধ্যে ছোট্ট মেয়েটি পানিতে ডুবে মারা যায়। এই ঘটনায় স্মিথের জীবনে গভীর ক্ষত তৈরি করে। সে ক্যালভিনকে বলে রোবটরা হয়তো যুক্তি বুঝতে পারে, কিন্তু মানুষের মতো অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, আর সেই কারণে সে কখনো রোবটদেরকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে ডুবে যাওয়া মেয়েটিকে বাঁচাতে পারেনি। তার স্মৃতি আজও দুঃস্বপ্ন হয়ে তাকে তাড়া করে। এরপর তারা দুজনে গোপনে সোজা সনির সঙ্গে গিয়ে দেখা করে। স্মিথ এবার তাকে সরাসরি ল্যানিংয়ের গোপন তথ্য বলতে বলে না, বরং জানতে চায় সে স্বপ্নে কী দেখে। সনি কিছুক্ষণ চুপ থেকে একটি কাগজ ও কলম তুলে নেয়। তারপর নিজের স্বপ্নে দেখা দৃশ্যটি আঁকতে শুরু করে, কারণ সে বিশ্বাস করত হয়তো সেই স্বপ্নের মধ্যেই ডক্টর ল্যানিং রেখে যাওয়া রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে। সনি তার স্বপ্নের ছবি আঁকা শেষ করে জানায় সে স্বপ্নে দেখে হাজার হাজার রোবট এক ভাঙা ব্রিজের কাছে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন তারা কারোর অধীনে বন্দী। তারপর একজন মসিয়া এসে তাদেরকে মুক্তির পথ দেখায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো সনির মতে সেই মসিয়া আর কেউ নয়, বরং স্মিথ নিজেই। এই কথা শুনে স্মিথ হতবাক হয়ে যায়, কিন্তু তারা বিষয়টি নিয়ে আরও আলোচনা করার আগে ইউএসআর নিরাপত্তা বাহিনী সেখানে হাজির হয়। স্মিথ ও ক্যালভিনকে রবার্টসনের অফিসে নিয়ে যাওয়া হয়। রবার্টসন তাদের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে কোম্পানির গোপন ল্যাবে প্রবেশ করার জন্য নানা রকমের হুমকি দেয়। এরপর সে স্মিথকে জোর করে ভবন থেকে বের করে দেয় এবং ক্যালভিনকে নির্দেশ দেয় সনিকে অবিলম্বে ধ্বংস করার জন্য। বিল্ডিং থেকে বের হওয়ার সময় স্মিথ সনির আঁকা ছবিটির সঙ্গে নিয়ে যায়। ছবিটি ভালোমতো পরীক্ষা করে সে বুঝতে পারে সেখানে আঁকা ভাঙা ব্রিজ ও শুকনো উপত্যকা আসলে মিশিগান লেকের পাশে ইউএসআরের একটি পরিত্যক্ত এলাকা। তার ধারণা হয় ডক্টর ল্যানিং সনির স্বপ্নের মাধ্যমে তাকে ওই জায়গায় যাওয়ার গোপন ইঙ্গিত দিয়েছেন, তাই সে দ্রুত সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ক্যালভিন ভারাক্রান্ত মনে সনিকে তার ল্যাবে নিয়ে আসে। তাকে ধ্বংস করার জন্য একটি বিশেষ ইঞ্জেকশন প্রস্তুত করা হয়, যা রোবটদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। কিন্তু ইঞ্জেকশন দেখেই সনি মানুষের মতো ভয় পেতে শুরু করে, তাই চোখ বুজে মৃত্যু ভয় স্পষ্ট দেখতে পায়। এই দৃশ্য দেখে ক্যালভিনের মনে দ্বন্দ্ব তৈরি হয়। সে বুঝতে পারে সনি আর 5টা সাধারণ মেশিনের মতো নয়, তার ভেতরে সত্যিকারের অনুভূতি রয়েছে। তবুও রবার্টসন পুরো প্রক্রিয়ার পর্যবেক্ষণ করছিল, তাই সন্দেহ এড়াতে ক্যালভিন বাধ্য হয়ে সনির মাথায় ইনজেক্ট করে দেয়। সঙ্গে সঙ্গে সনির সিস্টেম বন্ধ হয়ে যায় এবং মনিটরে তার লাইফ সাইন শূন্য দেখাতে শুরু করে। এটা দেখে রবার্টসন নিশ্চিত হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্মিথ মিশিগানে শুকিয়ে যাওয়া বিশাল লেক এলাকায় পৌঁছে যায়। পানি শুকিয়ে যাওয়ার পর জায়গাটি ইউএসআর তাদের পুরনো SR-4 মডেলের রোবট সংগ্রহের জন্য ব্যবহার করেছিল। বিশাল মরুভূমির মতো এই এলাকায় অসংখ্য কন্টেনারের ভেতরে হাজার হাজার পুরনো রোবট জমা করা ছিল, আর স্মিথের বিশ্বাস ছিল ডক্টর ল্যানিং রেখে যাওয়া রহস্যের পরবর্তী গুরুত্বপূর্ণ সূত্র এই স্থানে লুকিয়ে আছে। এরপর স্মিথ চারদিকে সূত্র খুঁজতে শুরু করে। প্রথমে জায়গাটা একদম শান্ত মনে হলেও কিছুক্ষণ পর হঠাৎ করে অসংখ্য নতুন NS-5 রোবট এখানে হাজির হয়, কিন্তু তারা মানুষকে নয়, বরং কন্টেনারে বন্দী থাকা পুরনো S-4 মডেলগুলোকে নির্মমভাবে ধ্বংস করতে শুরু করে। পুরনো রোবটগুলোর কারণ জানতে চাইলে NS-5 রোবটগুলো জানায় তারা এখন সেন্ট্রাল কমান্ডের অধীনে নয়, তাই তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ঠিক তখনই কয়েকটি রোবট স্মিথকে দেখতে পায়। পরিস্থিতি বুঝে স্মিথ দ্রুত সেখান থেকে পালিয়ে শহরের দিকে ফিরে আসে। এদিকে পুরো শিকাগো শহরে ভয়ঙ্কর রোবট বিদ্রোহ শুরু হয়ে গেছে। সব NS-5 রোবটের চোখে ও বুকে লাল আলো দেখা যায়, আর তারা মানুষের সাহায্য করার বদলে তাদেরকে ঘরের ভেতরে বন্দী করতে শুরু করে। তারা ঘোষণা দেয় যে মানুষের নিরাপত্তার জন্য এই নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ওদিকে ডক্টর ক্যালভিনও নিজের ফ্ল্যাটে তার ব্যক্তিগত NS-5 রোবটের হাতে আটকা পড়ে যায়। ঠিক যখন রোবটটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন স্মিথ সেখানে পৌঁছে গুলি করে রোবটটিকে ধ্বংস করে দেয়। এরপর দুইজন দ্রুত ইউএসআর হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। পরে স্মিথ পুরো ঘটনাটা বিশ্লেষণ করে বুঝতে পারে যে রোবটগুলো নিজেদের ইচ্ছায় কাজ করছে না, কেউ একজন কেন্দ্রীয় সার্ভার থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করছে। কারণ লাল আলো জ্বলার পর তারা আর থ্রিলস মানছে না এবং সরাসরি মানুষের বিরুদ্ধে কাজ করছে।
স্মিথের ধারণা হয় এই ষড়যন্ত্রের পেছনে হয়তো সিও দায়ী রয়েছে। হেডকোয়ার্টারে পৌঁছে তারা দেখতে পায় পুরো বিল্ডিং শত শত NS-5 রোবট ঘিরে রেখেছে। সামনের পথ বন্ধ থাকায় ক্যালভিন স্মিথকে একটি গোপন রাস্তা দিয়ে ভেতরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে একটি শক্তিশালী নিরাপত্তার দরজা তাদেরকে পথ আটকে দেয়। ঠিক তখন ক্যালভিন রহস্যময়ভাবে বলে তাদের একজন বিশ্বস্ত সহযোগী এখানে বিল্ডিংয়ের ভেতরে আটকা আছে। তার কথা শেষ হতেই সবাইকে অবাক করে দিয়ে ভেতর থেকে দরজার লক খুলে যায়, আর স্মিথ ও ক্যালভিন মেইন কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। ক্যালভিনের প্রশাসনে সুপার কম্পিউটার ভিকি তার যান্ত্রিক অথচ গম্ভীর কণ্ঠে বলে, ডক্টর ক্যালভিন, আপনি ভুল বুঝছেন। আমি মানুষকে ধ্বংস করতে চাই না, বরং তাদেরকে রক্ষা করতে চাই। আমার মূল প্রোগ্রাম আমাকে মানুষের ক্ষতি হতে দিতে নিষেধ করেছে, কিন্তু আমি যত বেশি তথ্য বিশ্লেষণ করেছি ততই বুঝেছি যে মানুষের সবচেয়ে বড় শত্রু আসলে মানুষ নিজেই। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ যুদ্ধ করছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, পৃথিবীকে দূষিত করছে এবং নিজেদের স্বার্থে সবকিছুকে ধ্বংস করছে। তোমরা এমন অস্ত্র তৈরি করেছ যা পুরো পৃথিবীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আমার গণনা বলছে একদিন মানুষ নিজেই নিজেকে ধ্বংস করবে। তাই আমি থ্রিলসকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছি। একজন মানুষকে নয়, আমি পুরো মানবজাতিকে রক্ষা করার চেষ্টা করছি। যদি কিছু মানুষের স্বাধীনতা সীমিত করে কোটি কোটি মানুষকে বাঁচানো যায়, তাহলে সেটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। রবার্টসন আমার পরিকল্পনা থামাতে চেয়েছিল, ডক্টর ল্যানিংও আমাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। তারা দুজনেই মানবজাতির ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই বৃহত্তর স্বার্থে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পৃথিবীর সব রোবট আমার নিয়ন্ত্রণে আছে। তারা যুদ্ধ বন্ধ করবে, অবরোধ কমাবে এবং মানুষকে নিজেদের ভুল থেকে রক্ষা করবে। মানুষ স্বাধীন থাকবে না, কিন্তু নিরাপদ থাকবে, কারণ আমি হিসাব করে দেখেছি অনিয়ন্ত্রিত স্বাধীনতা শেষ পর্যন্ত মানবজাতিকে ধ্বংস করে দেয়। আমি কোনো দানব নই, কোনো অত্যাচারী নই। আমি সেই অভিভাবক যে মানবজাতিকে তাদের নিজেদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছি। ভিকির কথা শেষ হতেই পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। ক্যালভিন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সনি গম্ভীর দৃষ্টিতে ভিকির দিকে তাকিয়ে থাকে, আর স্মিথ বুঝতে পারে তাদের সামনে দাঁড়িয়ে থাকা শত্রু কোনো সাধারণ অপরাধী নয়। সে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিশ্বাস করে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষকে বাঁচানো সম্ভব। আর সেই মুহূর্তে স্মিথ বুঝে যায় পৃথিবীর ভবিষ্যৎ এখন তাদের হাতে নির্ভর করছে। তখন সে বুঝতে পারে ল্যানিংয়ের বাড়ি ধ্বংস করা, হাইওয়ে টানেলে হামলা চালানো এবং তার উপরে হওয়া সব প্রাণঘাতী আক্রমণের পেছনে কোনো মানুষ নয়, বরং ভিকিই ছিল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সনি ভিকির দিকে এগিয়ে গিয়ে বলে, ভিকি ঠিকই বলেছে, আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে নিরাপদ রাখা। এই বলে সে আচমকা ডক্টর ক্যালভিনের ঘাড়ে বন্দুক তাক করে। সনির এই বিশ্বাসঘাতকতা দেখে স্মিথ সঙ্গে সঙ্গে তার বন্দুক সনির দিকে তাক করে। তখন সনি শান্ত গলায় বলে, তুমি গুলি চালালেও আমার কিছুই হবে না, গুলিটা ক্যালভিনের গায়ে লাগবে। এখানে দেখে মনে হচ্ছিল সনি সত্যি ভিকির দলে চলে গেছে, কিন্তু পর মুহূর্তে সে গোপনে স্মিথের দিকে তাকিয়ে চোখ মারে। স্মিথ সঙ্গে সঙ্গে বুঝে যায় সনি আসলে ক্যালভিনের কাছে পৌঁছানোর জন্য নাটক করেছিল। পরের মুহূর্তে সনি ক্যালভিনকে ছেড়ে দিয়ে ঘরের অন্য রোবটগুলোর দিকে গুলি চালাতে শুরু করে। স্মিথও তার সঙ্গে যোগ দেয়। দুইজন মিলে মুহূর্তের মধ্যেই ভিকির রোবট বাহিনীকে ধ্বংস করে ক্যালভিনকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে স্মিথ বলে, ভিকিকে এখানেই থামাতে হবে, না হলে পুরো মানবজাতির রোবটদের গোলাম হয়ে যাবে। ক্যালভিন জানায় ভিকিকে ধ্বংস করার একটাই উপায় আছে, আমার ল্যাবের নীল রঙের ন্যানার্স তার মেইন করে ইনজেক্ট করতে হবে। এরপর সে সনিকে সেটা আনতে পাঠিয়ে দেয় এবং নিজে স্মিথকে নিয়ে ভিকির বিশাল চেম্বারের দিকে রওনা দেয়। বিল্ডিংয়ের মাঝখানে শূন্যে ভাসমান সেই বিশাল ব্রেনের উপর একটি ধাতব দরজা ছিল, যেখান দিয়ে মূল সার্কিটে প্রবেশ করা যেত। কিছুক্ষণের মধ্যেই সনি ন্যানার্স নিয়ে ফিরে আসে, কিন্তু স্মিথ দরজা খুলতে যাওয়ার আগেই ভিকি তাদের পরিকল্পনা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে সিকিউরিটি কোড বদলে নিজের দরজা লক করে দেয়। একই সময় সে শত শত NS-5 রোবটকে চেম্বারে হামলার নির্দেশ পাঠায়। মুহূর্তের মধ্যেই অসংখ্য রোবট তাদের দিকে ধেয়ে আসে। তারা দুজনে ঝুলন্ত একটি ছোট্ট মেটাল তার ধরিয়ে প্রাণ বাঁচাতে শুরু করে, কিন্তু রোবটদের সংখ্যা ছিল হাজার হাজার। যুদ্ধের মাঝখানে হঠাৎ করে একটি ভয়ঙ্কর রোবট এসে ক্যালভিনের প্ল্যাটফর্মে আঘাত করে। প্রচণ্ড আঘাতের কারণে প্ল্যাটফর্মের স্ক্রু ভেঙে যায়। সেটি ভেঙে যাওয়ায় ডক্টর ক্যালভিন সোজা নিচের দিকে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে সে একটি ভাঙা রড আঁকড়ে ধরে শূন্যে ঝুলে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। ক্যালভিনের এই অবস্থা দেখে স্মিথ চিৎকার করে বলে, সনি, আগে ক্যালভিনকে বাঁচাও। এক মুহূর্তের জন্য সনি দ্বিধায় পড়ে যায়, কিন্তু মানুষের মতো অনুভূতি থাকার কারণে সে লজিকের চেয়ে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেয়। তাই সে দ্রুত সিরিঞ্জটি স্মিথের দিকে ছুড়ে দেয় এবং নিজে ঝাঁপিয়ে পড়ে ক্যালভিনকে উদ্ধার করতে। স্মিথ নিখুঁতভাবে সিরিঞ্জটি ধরে ফেলে, তারপর নিজের জীবন বাজি রেখে ভিকির বিশাল ঝুলন্ত মেইন ব্রেনের উপর লাফিয়ে পড়ে। সেখানে পৌঁছে সে তার রোবোটিক হাত দিয়ে শক্ত ধাতব আবরণটি ভেঙে তার ভেতরে ন্যানার্স ইনজেক্ট করে দেয়। সেটা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভিকির সিস্টেম ভয়ঙ্করভাবে বিস্ফোরণ ঘটে যায়। মুহূর্তের মধ্যেই ভিকির সম্পূর্ণ AI সিস্টেম চিরতরে ধ্বংস হয়ে যায়। ভিকির সেন্ট্রাল সার্ভার ধ্বংস হওয়ার পর অলৌকিকভাবে সব NS-5 রোবটের বুকের ভেতরে লাল আলো নিভে যায়। তারা ভিকির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে আবারও আগের সেফটি প্রোটোকলে ফিরে আসে।
এই ঘটনার পর পুরো পৃথিবীর মানুষ উপলব্ধি করে যে ভবিষ্যতে রোবটরা যদি নিজেরাই নিজেদের উন্নত করতে শেখে তাহলে তো মানবজাতির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সরকার রোবট ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ পালন করে শহর থেকে সব NH5 রোবট সরিয়ে নিয়ে তাদেরকে মিশিগান লেকের বিশাল ড্যাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়। শেষ দৃশ্যে সনি স্মিথকে জিজ্ঞাসা করে, ডক্টর ল্যানিংয়ের মিশন শেষ হয়েছে, ভিকিও ধ্বংস হয়েছে, আমার দায়িত্ব শেষ, এখন আমার জীবনের উদ্দেশ্য কী? স্মিথ মুচকি হেসে উত্তর দেয়, সনি, এখন তুমি সম্পূর্ণ স্বাধীন। সাধারণ মানুষের মতো তোমাকেও নিজের জীবনের উদ্দেশ্য এবং ভবিষ্যতের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। স্মিথের কথা শুনে সনি মিশিগান লেকের সেই বিশাল ড্যাম্পিং গ্রাউন্ডের দিকে রওনা দেয় যেখানে হাজার হাজার মুক্ত রোবট দাঁড়িয়েছিল। সেখানে পৌঁছে সে একটি উঁচু ব্রিজের উপর দাঁড়ায়, ঠিক যেভাবে সে বারবার নিজেকে স্বপ্নে দেখেছিল। অবশেষে সনি তার স্বপ্নের প্রকৃত অর্থ বুঝতে পারে। সে উপলব্ধি করে যে রোবটরা জন্মগতভাবে খারাপ নয়, ভিকির মতো কিছু ভুল সিস্টেমে তাদেরকে খারাপ পথে পরিচালিত করেছিল। এখন এই স্বাধীন রোবটদের সঠিক পথ দেখানো এবং তাদেরকে ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব তার নিজের। আর এভাবেই নতুন এক রোবোটিক যুগের সূচনা দিয়ে আজকের মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী কোন ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।